আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একজন কমেন্টসে লিখেছেন যে আমার গত ২-৩ দিনের প্রেডিকশন খুবই ভয়ঙ্কর এবং খুবই মানে কি জানো মিলে নাই আর কি। তো আপনি দেখেন, যখন আপনি জানবেন যে সিম্পল একটা ফুটবল খেলার উদাহরণ দেই, ফুটবল বিশ্বকাপ চলছে যেহেতু এই উদাহরণটা দিয়ে আপনি বুঝে যাবেন। যখন একটা দল ধরেন ১-০ এগিয়ে থাকে, তখন দেখবেন খেলার মোমেন্টাম যদি থাকে ৫ মিনিট ১০ মিনিট, তখন কিন্তু ফুল ডিফেন্সে সবাই চলে আসে। তো ডিফেন্সে চলে আসলে হয় কি, অনেক সময় হয় কি প্রতিপক্ষ দেখবেন এই ডিফেন্সে পুরা মাঠটা খালি পেয়ে হঠাৎ করে আক্রমণাত্মক দু একটা শটে, এলোমেলো শটে হঠাৎ করে দু একটা গোল হয়। তো এই যে দেখেন, এখন মার্কেটে আসি, এই যে একটা বক্স আঁকাইছি আজকে দেখেন, এই জোনটা এই জোনটা কিন্তু আপনার এখন হচ্ছে ডিফেন্সিভ জোন। এই ডিফেন্সিভ জোনে আপনি আক্রমণাত্মক খেলতে পারবেন না। আমি দেখতেছি একটা শেয়ার কনফার্ম ভালো হবে, আমার ব্রেন বলতেছে, কিন্তু আমি আপনাদের বলতেছি না। কেন বলতেছি না? এখন যদি বলি, এই জোনটা কনফার্মেশন হওয়ার পরে এই যে এইটা বক্সটা যখন পার হয়ে ইন্ডেক্সটা যখন ব্রেকআউট দিয়ে, আমি বারবার বলছি ফান্ড ফ্রি রাখলে আপনি অলওয়েজ অলওয়েজ আপনার পারচেস পাওয়ার থাকবে, স্টক ওয়াইজ সিদ্ধান্ত নেন। বাট এই বক্সটা থেকে যদি ডাউন হয়, এখনো কিন্তু এই জোনে ঘোরাফেরা করতেছে। এই দেখেন, এই জোনের অবস্থা কিন্তু খুব একটা ভালোও বলতে পারবেন না, খারাপও বলতে পারবেন না। এই যে এখান থেকে হঠাৎ করে খারাপ হওয়া শুরু হয়েছিল, বাট এখানে ৩ দিন পর পর বাড়ার কারণে যেটা হয়েছে যে এই একটা ক্যান্ডেল দেখেন ৩ দিনে রিকভার দিছে। তো এই ধরনের ক্যান্ডেল হয় কি, ৩ দিন ধরে একটা ক্যান্ডেল রিকভার দিচ্ছে একদিনের পয়েন্ট, তার মানে কি এখান থেকে যদি আরেকটা বড় রেড ক্যান্ডেল দিয়ে দেয়, এই ধরনের প্যাটার্নে এটা দেওয়া খুবই স্বাভাবিক, তার মানে ডাউন হলো। আবার এখান থেকে যদি একটা আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয়, তার মানে কি ইন্ডেক্সটা ব্রেকআউট হয়ে যাচ্ছে। যখন ব্রেকআউট হবে তখন আমি রিস্কি স্টকস আপনাদের সাজেস্ট করব। যখন তখন ফ্রিলি অনেক স্টক সাজেস্ট করব, তখন আবার আমি মনে করব যে হ্যাঁ, মার্কেট এখন সেফ কনফার্ম। বাট এই বক্স যতদিন পার না হবে ততদিন আমাদের জন্য সেফ জোনে থাকাই নিরাপদ। আর ওই যে বলছেন এলোমেলো এক একটা শট হঠাৎ গোল হয়ে যাচ্ছে, হঠাৎ দুই একটা স্টক বিচ্ছিন্নভাবে ভালো করে ফেলতেছে বা খারাপ করতেছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, দুই একটা দিয়ে এক্সাম্পল দিতে পারবে না। বাট স্ট্র্যাটেজিক্যালি যেটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা আপনার সারা বছর পড়ে আছে। এই ৫-৭টা দিনের প্রফিট কি আমাদের এতই জরুরি হয়ে গেল? নট নেসেসারি। আমি ১৫টা দিন ১০ দিন ৫ দিন যদি মার্কেটকে অবজারভেশনেই না রাখতে পারি, তাইলে তো এই মার্কেট আমার জন্য না ভাই। আমি এখন মার্কেটে এই বক্সে টোটালি অবজারভেশনে আছি, এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আচরণ করতেছে। এই কয়টা দিন দেখেন, এই কয়টা দিন টোটালি ক্রিটিক্যাল একটা ইন্ডেক্সের জায়গা। এই যে এখানে এখানে এটা পার না হওয়া পর্যন্ত বা ডাউন না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবে, এখান থেকে ডাউনও হতে পারে, এখান থেকে উপরেও যেতে পারে, সব রকমই হতে পারে। তো এই ক্রিটিক্যাল জোনে আমরা কোনো রিস্কি সিদ্ধান্ত নিব না। এই জন্য আপনাদের বলতেছি যে সেফ জোনের সেফ স্টকে থাকেন। রিস্কি স্টক বলবো কখন, এটা যখন আবার ব্রেকআউট হবে তখন দেখবেন আমার সব কথার আবার মিল পাবেন। 90%, 98%, ইভেন 100% মিল পাবেন। তখন আমি ফ্রিলি আপনাদের সাজেস্ট করবো আবার। এখন আমি একটা সাজেস্ট করে আমি নিজেই তো ঝুঁকি নিতে চাচ্ছি না, আপনাদের কেন ঝুঁকি নিতে বলবো? এখন সেফ জোনেই থাকেন, এখন বেশি ঝুঁকি নিতে যায়েন না, মার্কেট বেশি বুঝতে যায়েন না, তাইলে কিন্তু প্রবলেমে পড়তে বেশি সময় লাগবে না। হ্যাঁ, এই হলো সাজেশন। তো চলুন প্রতিদিনের মতো আজকে টপ 10টা দেখে আসি। টপ 10-এ ঢুকে পড়েছিল হঠাৎ করে যে প্রগতি ইন্স্যুরেন্সটা ঢুকে পড়েছে। দেখেন আজকে প্রভাতী ইন্স্যুরেন্স ঢুকে পড়েছে। এর আগেই গত রাত্রে কি বলেছি যে ইন্স্যুরেন্স কিছু কিছু হিট করতে পারে, ইন্স্যুরেন্সের গ্রাফগুলা রেডি হয়ে গেছে। এ কথা মিলে নাই ভাই, এ কথা তো মিলছে। এই যে ইন্স্যুরেন্স আজকে হঠাৎ করে হিট করছে, বিএনআইসিএল এর কথা মিলে নাই, মিলছে। তারপরে ওইদিকে আরেকটা ইন্স্যুরেন্সের কথা মিলছে, কোনটা যেন বাড়ছে, বিএনআইসিএল আরেকটা ইন্স্যুরেন্স আছে, এই মুহূর্তে ভুলে গেলাম।
ICL না কোনটা যেন, আচ্ছা দেখা যাক, ওটা চলে আসবে এখন। এই যে আজকে টপ 10-এ আছে ন্যাশনাল ফিড মিল, প্রগতি ইন্স্যুরেন্স, মালিক স্পিন, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনারগাঁ, সাপোর্ট, বিডিথাই, সেন্ট্রাল ফার্মা, PTL, উত্তরা ফাইন্যান্স। কালকে সেন্ট্রাল ফার্মা কি নিয়ে কি বলেছি খেয়াল আছে? এই যে বিডিথাইটা নিয়ে আপনাদের সাবধান করেছি এবং গতকালকে এটাও বলেছি যে 22 পার হলে কিন্তু আমি নিজেই আবার এই শেয়ারটি কিনবো, এবং আজকে 22 পর্যন্ত আছে, যদি নেক্সট ডেতে 22 পার হওয়া দেখি আমি এই শেয়ারটি কিনবো। আমার তো সমস্যা নেই, আমি 2 টাকা বাড়তি রেট দিয়ে কিনলে সমস্যা কি? আমি যদি আবার 30 টাকা পাই আমার তো সমস্যা নেই। একটু সেফ জোনে থাকলাম, সেফ জোনে থেকে কনফার্ম পাইলাম, একটু 2-5টা দিন রিল্যাক্সে থাকলাম, এত টেনশন ঘাড়ে নেওয়া যায়। যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, অনেক ইন্স্যুরেন্স ঢুকে পড়েছে, আবার SIPLC, সান লাইফ, অনেক ইন্স্যুরেন্স ঢুকে পড়েছে। তো চলুন আস্তে আস্তে গ্রাফগুলো দেখি। আজকের সাজেশন হলো ইন্ডেক্স হট এভার যাই হোক, ইন্ডিভিজুয়াল শেয়ার টু শেয়ার আপাতত রবিবারটা, সোমবার, এই 2টা দিন শেয়ার টু শেয়ার ডিসিশন নেবেন। শেয়ার টু শেয়ার ডিসিশন নিতে গেলে কোন শেয়ারে কি ডিসিশন নিতে হবে এটা তো জানতে হবে। তাহলে এই যে ন্যাশনাল ফিড যারা নিয়েছেন, দেখেন ন্যাশনাল ফিডটা এখান থেকে এই যে কি প্যাটার্ন হচ্ছে, ফ্ল্যাগ অ্যান্ড পিনান্ট প্যাটার্ন। ফ্ল্যাগ অ্যান্ড পিনান্ট প্যাটার্নের টার্গেট কি থাকে দেখেন, এখানে একটা এই যে ফ্ল্যাগ এন্ড পিনান্টের এটা হচ্ছে যে লাঠি, এখান থেকে আরেকটা লাঠি হবে, আবার ফ্ল্যাগ এন্ড পিনান্ট প্যাটার্ন হতে পারে, এরকমই হয় সাধারণত। তাহলে এই প্যাটার্ন খেয়াল করবেন এখানে। তাহলে ন্যাশনাল ফিডের ব্যাপার, যেহেতু আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলেছে, ও এখন আবার আপ ট্রেন্ডে যাবে। এরপর প্রগতি ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। প্রগতি ইন্স্যুরেন্সটা দেখেন, এইখানটায় কোনো ধরনের ট্রেন্ড ছিল না, একটা অ্যানালাইটিক্যাল চার্ট দেখে এখানে কোনো ট্রেন্ডই ছিল না। তারপরে আমি প্রগতি ইন্স্যুরেন্স সম্পর্কে, অনেকগুলা ইন্স্যুরেন্স সম্পর্কে বলেছিলাম যে সবগুলা ইন্স্যুরেন্সই প্রায় ডাব্লিউ আকৃতির প্যাটার্নের দিকে যাচ্ছে এবং ডাব্লিউ আকৃতির প্যাটার্ন হবে। অনেকগুলা শেয়ার নিয়ে বলেছি, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। তো এখানে এই যে এটা দেখেন ডাব্লিউ আকৃতির প্যাটার্ন নিয়ে ফেলছে, হঠাৎ করে আজকে বাড়ছে, হঠাৎ করে ফান্ড ঢুকছে। তো এই একদিন হঠাৎ করে ঢোকা ফান্ড তো আপনি অ্যানালাইসিসে নিতে পারবেন না, নেক্সট ডেতে নিতে পারবেন। এই এরপরে মালিক স্পিন দেখে আসি চলুন। মালিক স্পিন কি হলো, এগুলো হয় কি, এগুলো আবার অ্যানালাইসিসে নেওয়া যায়। আমি তো সবসময় মার্কেট নিয়ে ব্যস্ত থাকি না ভাই, এগুলা নেওয়া যায় কোথায়, আমি সকালে ভিডিও আপলোড করি। আমি যদি ঠিক আরেকটা ভিডিও দুপুর 1:30টায় আপলোড করতে পারতাম, তাইলে মার্কেট সম্পর্কে আপনারা বেশি গুড ডিসিশন নিতে পারতেন। আমিও মার্কেটে 1:30টার সময় একটা ভিডিও আপলোড করতে পারলে ভালো হতো, কিন্তু সেই সময় অফিসে থাকতে হয়, আমার ব্যস্ত থাকতে হয়। তো সেই সময় আমার কোনো ভিডিও আপলোড করার সময় নেই। তো আমি নিরুপায়, এই ক্ষেত্রে আমি কিছুই তো করার নেই। ভিডিওটা সবচেয়ে 1:30টার সময় আপলোড করতে পারলে তখন মার্কেট ডিসাইড হয়ে যায় কোনটা বাড়বে কোনটা কমবে। শুরুতে কিন্তু এই ডিসিশনটা থাকে না। শুরুতে হয় কি, সবাই গড়সাপটা পারফরমেন্স করে, কেউ বাড়ে কেউ কমে, এভাবে গড়সাপটা। কিন্তু দিন যত গড়াতে থাকে একটা পার হয়, তখন বোঝা যায় হ্যাঁ এই স্টকটি দাঁড়াবে সামনে। এই যে মালিক স্পিন দেখেন, এখান থেকে একটা যদি ব্রেকআউট নেয়, এখান থেকেও 4-5 টাকা প্রফিট দিতে পারে। তো টেক্সটাইলের ভিতরে দেখেন মালিক স্পিন নিয়ে আমি আগেও পজিটিভ কথা বলেছি। কয়েকটা স্টকস নিয়ে দেখবেন আমি এর আগে পজিটিভ কথা বলেছি, ইপিএস ভালো যেগুলার বলেছি, মতিন, মালেক, তারপরে পপুলার লাইফ, আইটিসি, এগুলো শেয়ার নিয়ে যেগুলার ইপিএস ভালো বলেছি, যে এগুলার ইপিএস ভালো, এগুলা আজ হোক কাল হোক ভালো করবে। তো যে মালিক স্পিনের ইপিএস ভালো, ও ভালো করতেছে, ওর একটা গ্রোথ আসছে। এখন চলুন দেখে আসি প্রভাতী ইন্স্যুরেন্সটা দেখে আসি। প্রভাতী ইন্স্যুরেন্স আরেকটা সুইং শুরু করে দিল। হ্যাঁ, প্রভাতী ইন্স্যুরেন্সটা এক্সিলেন্ট। দেখেন প্রভাতী ইন্স্যুরেন্সটা কি করেছে, এই জায়গায় যদি একটা বক্স রাখেন, ঠিক এইখান থেকে যখনই ব্রেক আউট হয়েছে তখনই এটাকে
এই যে বক্স আউট হওয়া, এটা হচ্ছে যে খুবই ভালো একটা সাইন। এখানে যখন বক্স আউট হবে তখনই এই স্টক গুলো নিবেন। এই ধরনের বক্স আউট হলে আপনি 2 টাকা পান, 5 টাকা পান, শর্ট টাইমে ভালো একটা প্রফিট পাবেন। সো প্রভাতী ইন্স্যুরেন্স এখন এন্ট্রি পজিশন। এরপরে সোনারগাঁটা দেখে আসি চলুন। সোনারগাঁ আসছে আজকে টপ 10-এ। সোনারগাঁ কালকেও ছিল, কালকে গ্রাফ দেখাইছিলাম, বলেছিলাম যে এটা বাড়তে পারে, বাট না নেওয়ার জন্য। কিন্তু এখন যেভাবে ট্রেন্ড নিচ্ছে, ধরেন এই যে আজকে কি হলো, আজকে দেখেন এখানে একটা বক্স আউট করেছে। এই যে বাড়তি শেয়ার গুলো সবগুলো এই কয়েকদিন ঝিমায় আজকে কয়েকটা শেয়ার বক্স আউট করেছে। তার মানে কি, সোনারগাঁ টেক্স এখান থেকে আরেকটা র্যালি হবে। এখন ডিসিশন আপনাদের। আমি এ ধরনের শেয়ারে এই যে অনেক দুর্বল ব্যাচদের শেয়ার বাড়বে, কিন্তু এই শেয়ারটা বাড়বে এটুকু বলে দিলাম, কিন্তু কি সিদ্ধান্ত নেবেন এটা আপনার। আমি এ ধরনের উইক শেয়ার কেনার পক্ষপাতী না, এত উইক শেয়ার কেনার পক্ষপাতী না। আপনারা আপনাদের বলে দিলাম বাড়বে, এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে সাপোর্ট দেখে আসি চলুন। সাপোর্টটা সাপোর্টটা এখান থেকে ঘুরে যাবে। সাপোর্টটা কিন্তু মোটামুটি সাপোর্ট এসে সাপোর্ট পাচ্ছে না। এই যে 49-এর সাপোর্ট, এখানে একটা ইয়ে হয়েছে, এখানে হচ্ছে যে বুলি সারামি একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এইটার কারণে ও এখান থেকে ঘুরে যেতে পারে, বা আসলে এখান থেকে আর ওর পড়ার জায়গা আমি দেখতেছি না। এখান থেকে ও ঘুরে যেতে পারে, মার্কেট যদি সাপোর্ট পায় তাহলে সাপোর্ট ঘুরে যাবে। তাহলে সাপোর্টের ব্যাপার গেল। এবার বিডি থাইটা দেখে আসি। এই যে এটা একটা ক্রুশিয়াল ইয়ে, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি 20.70-এ বেচে বাইর হয়েছিলাম। তারপরে আজকে কি করলো, মার্কেট খারাপ মনে হয়েছিল, ফান্ড ফ্রি ছিল। আজকে যেটা মনে হয়েছে সেটা হলো এই যে 22-20-এর যে রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু ও পার করেনি এখনো। তাহলে নেক্সট ডেতে কিন্তু ও কি করবে, এটাকে পার করবে। এই ও কিন্তু এই বক্সের মধ্যেই আছে, বক্সটা এখনো পার করেনি। নেক্সট ডেতে বক্স যদি পার করে তাহলে কিন্তু ও 30 টাকা হবে। সেই আগের সাউন্ড যেটা বলেছিলাম যে ব্রেকআউট হয়েছে এখান থেকে 14 টাকা থেকে, তার মানে ও 28 টাকা যাবে। তাহলে ও যদি এখান থেকে ব্রেকআউট হয়ে র্যালি শুরু করে, ও তাহলে 28 টাকা পাবে। তাহলে 22 টাকা 20-30 পয়সা যদি শেয়ার আবার কিনি, তাহলে 28 টাকা আরো 6 টাকা পাওয়ার চান্স আছে। এই যে কনফার্ম হওয়ার পরে কিনবো, আমার তো অসুবিধা নেই। আমি বারবার সিদ্ধান্ত নিব, সকালে বিকালে আমার সিদ্ধান্ত চেঞ্জ করব। এটা মার্কেটের সাথে আমি খাপ খায় অ্যাডাপ্টিবিলিটি, নিজের ফান্ড যদি দ্রুত সিদ্ধান্ত না নিতে পারি তাহলে মার্কেটের সাথে আমি তাল মিলাতে পারবো না। এখন আপনাদের যেটা হয়, আমি মার্কেট রানিং অবস্থায় অনেক ডিসিশন নিয়ে ফেলি। আপনারা যেটা আমার ভিডিও পর্যন্ত ওয়েট না করে, এজন্যই বলি ট্রেনিং করে রাখেন, আপনারা যে নিজস্ব সিদ্ধান্তগুলো নিতে পারবেন। আজকে এই পর্যন্ত আমি বিডি থাই কিনি নেই, কিন্তু আমি গতকালকেও আপনাদের বলেছি বিডি থাই যখন 222-20 পার করে যাবে তখন আমি কিনবো। কালকে দেখবেন যদি ও 22-20 পার করে ফেলে, ইনশাল্লাহ কালকে রবিবারে আমি এই শেয়ারটা কিনবো। কিন্তু আদৌ কি করবে সেটা হচ্ছে যে ফ্যাক্ট। সেন্ট্রাল ফার্মাটা দেখে আসি। গতকালকে বলেছিলাম যে সেন্ট্রাল ফার্মাটা আমার খুবই পছন্দের একটা শেয়ার। ও যখন ভালো করে, খুবই ভালো করে। সেন্ট্রাল ফার্মাটা এখান থেকে ভালো হতে পারে। সেন্ট্রাল ফার্মাটা আপনারা এখান থেকে দেখেন 9 টাকা 9 পয়সা আছে। তো এটা এগুলাকে মার্ক করে রাখবেন। এগুলা শেয়ারেই ঘুরে ফিরে, ফান্ড গুলা এখন মার্কেটে একক কোনো লিড নেই, অনেকগুলা শেয়ারে ছড়াই ছিটে যাচ্ছে। একটা দুইটা নির্দিষ্ট কোনো শেয়ার বাড়তেছে না, কিন্তু আজ একটা বাড়তেছে তো কাল একটা তো পরশু একটা। কিছুদিন আগে যেমন কন্টিনিউ ড্যাফোডিল বাড়তেছিল, কন্টিনিউস ডোমিনেন্স, কন্টিনিউ আপনার হচ্ছে এশিয়াটিক ল্যাব, ওইরকম ট্রেন্ড কিন্তু মার্কেটে নেই। কিছুদিন আগে সোনারগাঁটাও কন্টিনিউস ভালো, ওইরকম ট্রেন্ড নেই। তো
এইরকম ট্রেন্ড আবার যেটা আসবে ওইটা আসার পরে সেগুলায় আমরা ফান্ড ঢুকাবো। কিন্তু এখন যেটা কিছু শেয়ার, অনেকগুলো শেয়ার অল্প অল্প করে কিনেন, কারণ এখন ভ্যারাইটিস আছে রানার মার্কেটে। কনফার্ম না হলে ফান্ডটাকে ফ্রি রাখাও একটা সেফ জোন। বাট আমার যেটা মনে হয় যে ফান্ড ফ্রির মাঝেও আইটেম ওয়াইজ, স্টক ওয়াইজ একটা ডিসিশন নিতে পারেন। এখন হচ্ছে যে স্টক ওয়াইজ ডিসিশনের সময়। সেন্ট্রাল ফার্মা পিটিএলটা দেখে আসি, পিটিএল আসছে সিরিয়ালে। পিটিএলটাই যে এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ও এটা ভেঙে গেলে বাড়তে পারে। উত্তর ফাইন্যান্স দেখে আসি কি করলো। উত্তর ফাইন্যান্স এর কোনো ট্রেন্ড দেখতেছি না। এটার কোনো ট্রেন্ড নেই এই মুহূর্তে। এরপরে উত্তর ফাইন্যান্সের পর পায়োনিয়ার ইন্স্যুরেন্স, সাইড পাওয়ার, এই দুটা দেখে আসি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স যে এখান থেকে ধারণা করেছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার হবে, কিন্তু তা না হয়ে দেখেন এখান থেকে এম প্যাটার্ন হচ্ছে। গতকালকে বলেছিলাম যে এটা এম প্যাটার্নও হতে পারে। এম প্যাটার্নটা এই যে ৭৪ পর্যন্ত, তো এশিয়ার এখন এই ৭৪ পর্যন্ত অবজার্ভ করেন। ছোট একটা রেঞ্জ আছে এখানে। অবজার্ভ ছাড়া তো এই শেয়ারে কি কোনো ডিসিশন নেওয়ার নেই। সাইড পাওয়ার, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে সাইড পাওয়ার আজকেও আগেরটা ব্রেকআউট নিল, পরপর টানা বাড়তেছে। সাইড পাওয়ার দেখবেন এই যে 7 টাকা শেয়ার, তো দেখবেন ও 14 টাকায় চলে যাবে। ব্রেকআউটটা হয়েছে কোথায় দেখেন, এই যে 7 টাকা 90, মানে 8 টাকা, ও 16 টাকায় যাওয়ার মতো অ্যাবিলিটি আছে এই স্টকসের। এই এরপরে সাইড পাওয়ারের পরে ডোমিনেন্স দেখে আসি। ডোমিনেন্সটা এখান থেকে, ডোমিনেন্স থেকে রিলিজ নিতে হবে। এরপরে পিপলস দেখে আসি। পিপলস ইন্স্যুরেন্স এই যে বক্সের মধ্যে আছে, 65-50 পার হলে পিপলস ইন্স্যুরেন্স আবার নিবেন, তার আগে না। এরপরে বিপিপিএল আর ডিফুড লাভেল, এই কটা দেখে আসি। বিপিপিএল এটাও সাইড লাইনে থাকেন। আর ডিফুড দেখে আসি। আর ডিফুড এখান থেকে ঘুরবে। আর ডিফুড কারেকশনের শেষ প্রান্তে, এই যে এখানে যে গ্রাফটা দিয়েছে ছোট ছোট, এখান থেকে একটা ডিফুড এম আকৃতির আবার গ্রাফ হতে পারে। তার মানে কি 28 টাকা থেকে যদি প্রাথমিক একটা রেজিস্ট্যান্স 30 আর তারপরে 34, ও 34-এ আবার ব্যাক টেস্ট করতে পারে। তো আরডি এই মুহূর্তে আবার নেওয়া যায় নতুন করে, বা যাদের আটকে গেছেন তারা এভারেজ করেন। লাভেলোটা দেখি চলুন। লাভেলোটা এখান থেকে আবার বাড়বে। লাভেলো এই যে এন্ট্রি পয়েন্ট, এইসব জায়গায় এখন এন্ট্রি নিতে হবে। এই যে লোয়ার থেকে ঘুরতেছে, তাহলে লাভেলো হচ্ছে যে সবচেয়ে লোয়ার থেকে ঘোরার দিক থেকে সবচেয়ে সুন্দর পজিশন থেকে ঘুরতেছে। লাভেলোটাকে নোট করেন আপনারা। এখন মার্কেট যতদিন খারাপ আছে আমি ব্রেকআউটের চেয়ে লোয়ার থেকে শেয়ার কেনার বেশি সাজেস্ট করব। এরপরে সিল্কো ফার্মা দেখে আসি। সিল্কো ফার্মাও এই রেঞ্জের মধ্যে আছে, এটাকে অবজারভেশনে রাখেন। সানলাইটটা দেখে আসি। সানলাইটটা এই যে এখান থেকে বলছি যে 78 পর্যন্ত যে একটা ব্যাপার আছে, এই পর্যন্ত আসতে পারে। তো এই পর্যন্ত আপনারা অবজারভেশনে রাখেন। আর এরপরে বিবিএস এসআই পিএলসি মনোস্কুল দেখে আসি। বিবিএসটা এখান থেকে আবার ট্রেন্ড নিচ্ছে, বাট ভলিউম নাই, একটু অবজারভেশনে রাখেন। মনোস্কুলটা দেখে আসি। মুন্নু এগ্রোটাই যে এখান থেকে আবার ঘুরবে।
মনোস্পুলটা এখান থেকে ঘুরবে, বাট এই যে 117-তে একটা এম আকৃতির প্যাটার্ন হচ্ছে, এটা যদি কভার করে উপরে উঠে যায়, কভার করে উপরেই উঠবে, নিচের দিকে আসার মতো এখন মার্কেট সিচুয়েশন না, অন্তত এই সকল শেয়ারের ক্ষেত্রে। এগুলা ব্রেক করে উপরেই উঠে যাবে। এই এরপরে আইপিডিসি, আনোয়ার গ্যালভানাইজিং, গ্লোবাল ইন্স্যুরেন্স, এই কটা দেখে আসি। আইপিডিসিটা এখানে শক্তি একটু কম। গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। গ্লোবাল ইন্স্যুরেন্সের কিন্তু উঠার ধরনটা ভালো, এই যে একদিন গ্রিন, একদিন রেড, একদিন গ্রিন, এই ধরনের ট্রেন্ড গুলো ভালো। তো আবার 41-40 পর্যন্ত আসতে পারে, এম আকৃতির একটা প্যাটার্ন। তারপরে কি করবে, এখানে গিয়ে দেখতে হবে। এখন আইটিসি দেখে আসি, গতকাল আইটিসি ট্রেন্ড নিয়েছিল, আজকে কি করলো। আইটিসি যেটার পরে বলেছি একটা ছোট রেড থাকলে ভালো হতো, ছোট গ্রিন থাকাটা একটু ইয়ে হয়েছে। তারপরেও ওই যে উপরে যে সুতা আছে এগুলো আবার পজিটিভ, মানে এটা মিন করে যে উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। আশা করি এটা উপরেই যাবে, কারণ ভলিউমটা মিড লেভেল, তো কালকে যদি বড় ভলিউম দিয়ে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে কেডিএসটা দেখে আসি, চলো। কেডিএসটাই যে কেডিএসটার গ্রাফটা ভালো আছে, এখানে গ্রিনের পরে রেড, কালকে দেখবেন যে আবার একটা গ্রিন ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। তো এরপরে দেখাবো আপনাদের আর কোন কোন স্টক। চীনো বাংলা অনেকেই দেখতে চান, চলুন চীনো বাংলাটা দেখাই। চীনো বাংলা এই যে এখান থেকে বলেছিলাম যে কালকে একটা এই যে বড় রেড হওয়াটা একটা নেগেটিভ ইস্যু, এখানে একটা ছোট ক্যান্ডেল দিয়েছে, এখানে অবজারভেশনে রাখবেন, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত এখন নিয়েন না। তো ভিডিও শেষ করলাম আজকের মতো। রাত্রে আজকে লাইভ না করে একটা সেক্টর অ্যানালাইসিস দিব, কালকে পরশু শুক্র শনি যেহেতু অফ ডে থাকে, শুক্র শনি এই 2 দিন 4টা সেক্টর নিয়ে আলোচনা থাকবে। 4টা সেক্টরের ভিতরে অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেক্টরটা থাকবে, কারণ ছোট ছোট ফার্মাসিউটিক্যালস মুভ করা শুরু করেছে। ইন্স্যুরেন্সের সবগুলা শেয়ার নিয়ে ভালো একটা অ্যানালাইসিস থাকবে। লাইফ সেক্টর নিয়ে থাকবে, এই 3টা সেক্টর সবচেয়ে মুভ দিচ্ছে, এবং টেক্সটাইল সেক্টরে কিছু শেয়ার মুভ দিচ্ছে। আরো বের করবো ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টরে কোনো মুভমেন্ট আছে কিনা। সব মিলে 6টা সেক্টর অ্যানালাইসিস করে টপ 1-2টা স্টক সাজেস্ট করে দিব সেই অ্যানালাইসিস গুলোতে। আপনারা সবাই সেক্টর ওয়াইজ অ্যানালাইসিসটা দেখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।